জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটরস পিকে জানিয়ে দেব শিরোনাম। বাইডেনের শপথের আগে ৫০ রাজ্যে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনা, সতর্ক করল এফবিআই। মানহানির মামলার সঙ্গে সম্পৃক্ততা নেই বললেন তা, মামলা প্রত্যাহার, দাবি খোকনের সমর্থক। প্রথম দফায় করোনা টিকায় প্রাধান্য ৭৭ বছরের বেশি বয়সীদের, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও আছে সতর্কতা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য জুড়ে সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্প সমর্থকেরা। এ বিষয়ে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায় ২০ জানুয়ারির অনুষ্ঠানকে ঘিরে নতুন করে সহিংসতার পরিকল্পনা করছে ট্রাম্প সমর্থকরা। এরপরই জোরদার করা হচ্ছে নিরাপত্তা। এ নিয়ে কথা বলতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, এবং পল্টন থেকে আমাদের সঙ্গে আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবু নাসের রাজীব। বদিউল আলম মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই যে গত এক সপ্তাহের যেই ঘটনা প্রবাহ আমরা দেখছিলাম, যে ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই সহিংসতার একটা আশঙ্কা করা হচ্ছিল নির্বাচনকে ঘিরে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেগুলি আসলে আদালত বা অন্য জায়গায় টেকেনি। আমরা একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে এই ঘটনা প্রবাহটা এখন কোন দিকে যাচ্ছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সারা বিশ্ব এটার থেকে কি লেসন নিচ্ছে? এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মোটা দাগে ৩টি জিনিস দরকার: গণতান্ত্রিক রীতিনীতি চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ, আরেকটা হলো গণতান্ত্রিক পদ্ধতি, যেমন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, আর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা ঘটেছে, সেই গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। ট্রাম্পের মতো একজন যে অতি নিম্নমানের মানুষ, তিনি এই যে তার একদল সমর্থক সৃষ্টি হয়েছে, যারা ক্ষুব্ধ, যারা স্বল্প শিক্ষিত এবং তারা বঞ্চিত। যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বায়নের কারণে অনেক শিল্প খাতের অনেক এই যে তারা অনেক চাকরির সংখ্যা কমে গিয়েছে, কর্মসংস্থান কমে গিয়েছে, এবং এইসব ব্যক্তিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একই সাথে এদের মধ্যে উগ্রপন্থী এবং এই যে সাম্প্রদায়িকতা এবং একই সাথে এই যে রেসিজম, এই ধরনের মানসিকতা বিরাজমান বিভিন্ন কারণে। ট্রাম্প এগুলোর সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে তারা তার একনিষ্ঠ সমর্থক, সে যা মিথ্যা বলুক সত্য বলুক, এবং ট্রাম্প কথায় কথায় মিথ্যা বলে এবং তারা তার অনুসারী হয়েছে, এবং তিনি যা বলেন তারা তাই বিশ্বাস করে। তো এই মূল্যবোধের অবক্ষয় ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু যে ৬ তারিখে যেটা ঘটেছে তাদের ক্যাপিটল হিলে, তাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়নি, কারণ তাদের যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তাদের এটাকে কনস্টিটিউশনাল রিপাবলিক বলা হয়। যে কনস্টিটিউশনাল রিপাবলিকের অংশ হিসেবে কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে ট্রাম্পের শাসন আমলে, এবং আগেও এই প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে, এখনো শক্তিশালী, এবং এর ফলেই কিন্তু এটা টিকে গিয়েছে। আর এছাড়াও একটা গণতান্ত্রিক পদ্ধতি, আর একটা জিনিস হলো সেই গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক পদ্ধতি, নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এবং নির্বাচন, হ্যাঁ, কিছু প্রশ্ন উঠেছে, কিছু জালিয়াতি হয়েছে, কিন্তু ব্যাপক আকারে জালিয়াতি হয়নি। তো এই মূল্যবোধের অবক্ষয় সত্ত্বেও, এবং ট্রাম্প এই অনেক ক্ষেত্রে আরো অনেককে তার অনুসারী করেছে, এমনকি এই যে কংগ্রেসের সদস্যদের, সেনেটের সদস্যরাও তার সমর্থক আছে, গোড়া সমর্থক, অন্য সমর্থক। তা সত্ত্বেও আমেরিকান গণতন্ত্র টিকে গিয়েছে, কারণ এই প্রতিষ্ঠানের জন্য এবং একই সাথে গণতান্ত্রিক পদ্ধতিটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বদিউল আলম মজুমদার, আপনার কাছে ফিরে আসবো। প্রাতিষ্ঠানিক যে বিষয়টি আপনি বলছেন সেটা আর একটু বিস্তারিত জানার জন্য আমরা একটু আবু নাসের রাজীবের কাছে যাব। আবু নাসের, আমরা দেখেছি যেটি বদিউল আলম মজুমদার বলছিলেন, যে নিম্ন মানের একজন লোক ট্রাম্পের মতো, এবং
2016-তে যখন নির্বাচন হলো তার আগেও রিপাবলিকান যারা স্টলওয়ার্ট আছে তারাও ট্রাম্পকে এইভাবেই বলছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে নির্বাচনে জয়ের পরে বলা যায় যে অধিকাংশ এটা রিপাবলিকান নেতারাই কিন্তু তার সমালোচক যারা ছিলেন তারাও ট্রাম্পের পক্ষে এসেছেন এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি যে অনেকেই পক্ষে আছেন। ফলে এরকম একটা অবস্থায় রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সামনে যেই আশঙ্কা করা হচ্ছে সেইটা যাতে না ঘটে সেটার জন্য পার্টির নেতৃত্ব কি রকমের ভূমিকা পালন করতে পারে? 6 তারিখে ট্রাম্পের নির্দেশ মতো অথবা তার কথা মতো তার উগ্র সমর্থকরা যে তাণ্ডব ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বিল্ডিং এ, ক্যাপিটল হিল বলা হয়ে থাকে, সেটা অভাবনীয় ছিল এবং এর ফলে সবচেয়ে ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। তারপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে দল হিসেবে রিপাবলিকান পার্টি। আপনি যেমনটা বলছিলেন যে 2016 সালের নির্বাচনের আগে অধিকাংশ রিপাবলিকান দলের নেতা কিন্তু তার বিরুদ্ধে ছিল, যাদেরকে বলা হয়ে থাকে যে যারা ট্রেডিশনাল রিপাবলিকান লিডারশিপ। কিন্তু পরে যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান তারপরে কিন্তু রিপাবলিকান পার্টির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্যই রিপাবলিকান পার্টির যারা কংগ্রেশনাল লিডারশিপ ছিলেন, সিনেট লিডারশিপ ছিল, তারা তার প্রতি এক ধরনের সমর্থন ব্যক্ত করেছিল। সেটা ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কারণ তারা চাচ্ছিলেন যে প্রেসিডেন্ট যদি তারা আমরা জানি যে এর আগে যুক্তরাষ্ট্রের এই গত 2 বছর যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সেটা ডেমোক্রেটিক পার্টির কন্ট্রোলে ছিল, কিন্তু তার আগের 2 বছর রিপাবলিকান পার্টির কন্ট্রোলে ছিল এবং গত 4 বছরই প্রেসিডেন্ট থাকা অবস্থায় সিনেটের কন্ট্রোল কিন্তু রিপাবলিকান দলের ছিল। সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কোনো আইন পাশ হলেও সেই আইন কিন্তু আইন হিসেবে কার্যকরী হবে না যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট সেটা সাইন করেন। সেটার একটা বড় কারণ ছিল রিপাবলিকান পার্টির দলীয় নেতৃত্বের যে প্রেসিডেন্টের সাথে এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করা। কিন্তু 6 তারিখের পরে পুরো দৃশ্যপট পাল্টে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অনেক সিনেটর তারা কিন্তু প্রকাশ্যে এবং এক্সপ্লিসিটলি তারা বলছেন যে তারা ট্রাম্পের সমালোচনা করছেন এবং তারা বলছেন ট্রাম্প যেটা করেছেন 6 তারিখে সেটা আর সহ্য করার মতো না। এবং সবচেয়ে বড় যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির কংগ্রেসের যতজন সদস্য রয়েছে, বিশেষ করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, তাদের মধ্যে অধিকাংশ এখনো তাকে সমর্থন করেন। এই সমর্থন করার কারণটা হচ্ছে তারা সবাই তাদের নিজ নিজ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল। আমরা জানি যে ট্রাম্পের একটা বড় ধরনের সমর্থক গোষ্ঠী রয়েছে এবং রিপাবলিকান পার্টির উপর তার একটা নিয়ন্ত্রণ রয়েছে। যদি কোনো রিপাবলিকান দলের সদস্য তার বিরুদ্ধে কখনো কথা বলেছেন, তিনি ট্রাম্প তার সমর্থকদের তাদের প্রতি লেলিয়ে দিয়েছিলেন নানাভাবে, টুইটারে আক্রমণ করেছেন। দেখেন, যদি আমরা যেটি বলছিলাম 2016-তে মিচ ম্যাককনেল, লিন্ডসে গ্রাহাম, টেড ক্রুজ সবাই কিন্তু বিপক্ষে ছিলেন এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি মিট রমনি ছাড়া আর সবাই হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণেই নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষেই তারা অবস্থান নিয়েছেন, সেটা যেরকমই হোক না কেন। কিন্তু শেষ পর্যন্ত মিট রমনি ছাড়া আসলে রিপাবলিকান শীর্ষ নেতাদের কেউই ওই অবস্থান ধরে রাখতে পারেননি। এই মুহূর্তে যখন সংকটটা তৈরি হয়েছে তারপরে আমরা দেখেছি যে মিচ ম্যাককনেল সহ অন্যরাও, এমনকি লিন্ডসে গ্রাহামও তার বিপরীত অবস্থানে চলে গিয়েছেন। ফলে এইটার বেনিফিট কতটা পেতে পারে এবং ট্রাম্প সমর্থক বা রিপাবলিকান পার্টির যারা নেতৃত্ব আছেন তারা ট্রাম্প সমর্থকদেরকে মূল গণতান্ত্রিক ধারায় কতটুকু আনতে পারবে? আসলে ট্রাম্পের যারা কোর সাপোর্টার তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না। ট্রাম্প যে 75 মিলিয়নের মতো, 72 থেকে 75 মিলিয়নের মতো ভোট পেয়েছেন, সেটা কিন্তু সবাই যে ট্রাম্পের সাপোর্টার তা কিন্তু না। তাদের অধিকাংশ জন হচ্ছে কনজারভেটিভ আইডিওলজি তারা বিশ্বাস করেন এবং এদের একটা বড় অংশ, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে 3টা ব্রাঞ্চ রয়েছে, জুডিশিয়ারি, আপনার লেজিসলেচার এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তার মধ্যে যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের বিচারপতি যারা হন তারা আজীবনের জন্য নিযুক্ত হন এবং সেটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেন এবং সেটা সিনেটে কনফার্ম হয়। তাকে যারা ভোট দিয়েছিলেন গতবার এবং এবার যারা ভোট দিয়েছেন, তাদের একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে ট্রাম্প যদি আবার নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টে আরো বেশি কনজারভেটিভ জাস্টিস তারা নিয়োগ করতে পারবেন।
এবং এই যে 75 মিলিয়ন ভোট তিনি পেয়েছেন, তার মধ্যে হয়তো 10-15 মিলিয়ন মানুষ তারা শুধুমাত্রই ট্রাম্পকে সাপোর্ট করেন, কিন্তু বাকি যে 60 বা 65 মিলিয়ন মানুষ তারা কিন্তু সবসময় রিপাবলিকান পার্টির যিনি প্রার্থী হন না কেন তাকেই ভোট দিয়ে থাকেন। আবু নাসের এবং রাজীব, আমরা একটা বিরতিতে যাব। ফিরে এসে এই বিষয়ে আরো কিছু বিষয় আছে আপনার কাছ থেকে জানতে চাইবো। ডক্টর মতিউল আলম মজুমদার, ফিরে এসে একটু জানতে চাইবো যে আপনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা দেখছেন, আমেরিকার নির্বাচন ব্যবস্থাও দেখেছেন এবং এখন নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন। এই ক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থা এবং আপনি যেটি বলছিলেন যে প্রতিষ্ঠানগুলি কাজ করছে, আমরা সেটা দেখেছি। এমনকি রিপাবলিকান নির্বাচিত যেসব নির্বাচনী কর্মকর্তারা ছিলেন তারাও কিন্তু তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করেছে। সেই জন্য প্রেসিডেন্টের দিক থেকে অভিযোগ আসার পরেও কিন্তু তারা ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন। এইটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য? কারণ একই ধরনের অভিযোগ তো আমরা বাংলাদেশেও বিভিন্ন সময় নির্বাচন ব্যবস্থা নিয়ে উঠতে দেখেছি। বিরতির পর ফিরে এসে জানতে চাইব আপনাদের মতামত। বদিউল আলম মজুমদার, আমরা দেখেছি যে ট্রাম্পের পক্ষে যে অভিযোগ সেটি আদালতে এবং নির্বাচনী যারা কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের কাছ থেকে তথ্য প্রমাণে টেকেনি, ফলে একটা অবস্থান নিতে পেরেছে। বাংলাদেশে যখন একই ধরনের অভিযোগ আসে আমরা কিন্তু এরকম একটা নিশ্চয়তা পাই না যে সত্যি এই অভিযোগটা ঠিক কি ঠিক না। এটা পলিটিক্যাল রেটরিক হিসেবেই থেকে যাচ্ছে। এইখান থেকে পরিত্রাণের উপায় কি? অনেক ধন্যবাদ। আমি গণতন্ত্রের 3টে স্তম্ভের কথা বলেছিলাম: গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক পদ্ধতি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো আমাদের ধরেন আমরা অতীতের দিকে যদি তাকাই, 2008 সালে আমাদের মোটামুটি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করেছে এবং এরপরে একদল ক্ষমতা এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে গণতান্ত্রিক মানসিকতা, দৃষ্টিভঙ্গি প্রদর্শন করার কথা, মূল্যবোধ প্রদর্শন করার কথা তারা করেনি। যার ফলে তারা দলীয়করণ করেছে, তারা প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আমার ধ্বংস করে দিয়েছে দুর্ভাগ্যবশত। তো এটার এই জন্যই আপনি যেই সমস্যার কথা বললেন যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি আমাদের ভেঙে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে গিয়েছে, মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে ব্যাপকভাবে এবং একইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল, ভঙ্গুর অবস্থায়। আমাদের নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে আমাদের আদালত, আমাদের সংসদ, সবগুলি অত্যন্ত খারাপ অবস্থা। এবং এটা কিন্তু ওই যে অতীতে তো এই যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতো সেই মিলিটারি কুর মাধ্যমে, সেই ইয়েতে চড়ে আসতো তারা, সেই ট্যাঙ্কের উপর চড়ে আসতো। কিন্তু এখন অন্যভাবে তারা তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে, যেমন আমেরিকাতে এসছে, তারা এই যে এই সোশ্যাল মিডিয়া এবং এই যে অনেক রকম ওই যে QAnon, এইসব অনেক অপপ্রচার, অপতথ্য, এগুলোর মাধ্যমে তারা কিন্তু ট্রাম্প একদল ব্যক্তির মধ্যে তার এই যে অন্ধ সমর্থক সৃষ্টি করেছে। তারা কাল্ট লাইক, এটাকে বলতে পারেন কাল্ট। আর একটা কথা আপনার গেস্ট বলেছেন এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে 2016 সালে নির্বাচনের আগে প্রায় সবাই ট্রাম্পের বিরোধিতা করেছে, কিন্তু পরবর্তীতে তারা ট্রাম্পের সমর্থন করেছে। একটা কারণ হলো যে রক্ষণশীল মূল্যবোধ, রক্ষণশীল যে সকল এজেন্ডা আছে এগুলো বাস্তবায়ন। আর এই যে ট্রাম্পের যে অন্ধ সমর্থক, এরা স্বল্প শিক্ষিত, এরা উগ্র, এরা ভয়ানক, এরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে এবং এদের ভয়ে, এই আশঙ্কায় তারা কিন্তু যারা তাণ্ডব ঘটিয়েছে ক্যাপিটলের 6 তারিখে এবং যাদের আশঙ্কা করা হচ্ছে যে তারা এরকম আবারও ঘটাতে পারে বিভিন্ন অঙ্গরাজ্যে, তো এদের ভয়ে কিন্তু করেছে। তো আমাদের যদি এই ব্যবস্থা থেকে উত্তরণ করতে হয়, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের আমাদের উৎকর্ষ ঘটাইতে হবে। একই সাথে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। তা না হলে কিন্তু আমরা আমাদের ওখানে প্রতিষ্ঠান রক্ষা করেছে এবং ওখানে সেই রক্ষা করেছে তাদের এই যে নির্বাচনী নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক দুর্বলতা, হিউম্যান ফ্রেইলটি, কিন্তু প্রাতিষ্ঠানিক ওই যে শক্তি, কার্যকারিতা, যদিও এটা দিন দিন দুর্বল করা হয়েছে, সেটা তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করেছে। এখন এই যে উগ্রবাদ, এই যে শ্রেষ্ঠত্ব,
এই সাদাদের শ্রেষ্ঠত্ব, এই যে মানসিকতা সৃষ্টি হয়েছে একদল ব্যক্তির মধ্যে যারা উগ্র, এখন এটার থেকে আমেরিকা রক্ষা পাবে কিনা এটাই এখন দেখার বিষয় ভবিষ্যতে। তারা কিভাবে এটা থেকে উত্তরণ ঘটায়। সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আবু নাসের রাজীব, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিউএনএন কথা বলছিলেন, মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে যদি ফক্সে দেখি, সিএনএন দেখি, একেবারেই বিপরীত অবস্থান। এবং আমরা দেখেছি যে ট্রাম্পের অনেক ধরনের প্রচারণায় ফক্স একটা বড় ভূমিকা পালন করেছে। যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে জানতে চাই যে এই যে বিভক্তি, এইটার থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল কিনা। আসলে আমাদের নতুন মিডিয়া যেটা সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়া, এটার যেমন অনেক ভালো ভালো দিক রয়েছে, এটার একটা খারাপ দিক রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের এবং অন্যান্য দেশেও এই সোশ্যাল মিডিয়া কিন্তু পুরো পলিটিক্যাল ডিভিশন তৈরি করেছে অনেক বড় বেশি আকারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কমিউনিকেট করেন তার যারা সমর্থক তাদের সাথে মূলত টুইটারের মাধ্যমে। আমরা জানি যে তার 8 কোটি ফলোয়ার ছিল টুইটারে। আমরা এটাও জানি যে কয়েকদিন আগে টুইটার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, কারণ তিনি ক্রমাগত মিস ইনফরমেশন শেয়ার করছিলেন তার সমর্থকদের সাথে টুইটারের মাধ্যমে। যখন যুক্তরাষ্ট্রে এরকম সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচলন ছিল না, তখন দেখা যেত যে যুক্তরাষ্ট্রের যে 3টি আপনার বড় ধরনের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল রয়েছে, এনবিসি, এবিসি এবং সিবিএস, সেখান থেকেই কিন্তু মানুষ সংবাদ পেত। এরপরে 80-র দশক এবং 90-র দশকের শুরু থেকে আপনার যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল স্যাটেলাইট মিডিয়া এবং কেবল টেলিভিশন চ্যানেল। এবং কেবল টেলিভিশন চ্যানেল যখন আসলো, তখন কনজারভেটিভ যারা মানুষ রয়েছেন যুক্তরাষ্ট্রে, তাদের একটা নতুন চ্যানেল তৈরি হলো ফক্স নিউজ। এবং ফক্স নিউজকে কাউন্টার করার জন্য লিবারেলরা তৈরি করেছিলেন এমএসএনবিসি। এই যে শুরু হয়েছিল, এই বিভক্তি শুরু হয়েছিল কেবল টেলিভিশন থেকে শুরু করে, কিন্তু সেটা চরম একটা রূপ নিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং ট্রাম্প সোশ্যাল মিডিয়াকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। কারণ আপনারা যদি লক্ষ্য করেন তার যে ক্যারিয়ার, সেখানে সবসময় তিনি একজন ছিলেন, একজন কমিউনিকেটর ছিলেন। তিনি সবসময় তার যে বিক্রি, সবসময় একটা পণ্য বিক্রি করতেন তিনি, এবং তার বিক্রি করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি পলিটিক্যাল একটা কমোডিটি, তার যে একটা এক ধরনের করাপ্ট একটা আইডিওলজি, সেটা তিনি বিক্রি করেছেন ডক্টর আবু জনগণের নাসের মাঝে। রাজীব, বদিউল আলম মজুমদার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। অতি উৎসাহী দুজন মামলা দুটি করেছেন দাবি করে তিনি মামলা প্রত্যাহারের আহ্বান জানান। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। শ্যামল দত্ত, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি একজন নির্বাচিত মেয়র যিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসছে। আবার সাবেক মেয়র, তিনি বর্তমান যে নির্বাচিত মেয়র আছেন তার বিরুদ্ধেও কিছু অভিযোগ করেছেন, বিশেষ করে আর্থিক বিষয়ে তিনি কিছু অভিযোগ উত্থাপন করেছেন। এই বিষয়গুলো যেহেতু নির্বাচিত এবং নির্বাচিত মেয়র তাদের যে দায়িত্ব পালন, পাবলিক সার্ভিসের যে অংশ, সেইটার বিষয়ে কথা উঠছে। এটাকে ব্যক্তিগত হিসেবে অভিহিত করা হচ্ছে তাদের দল থেকে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? না, বিষয়গুলো তো ব্যক্তিগত বিষয় না আসলে। কারণ হচ্ছে এখানে যে অভিযোগগুলো উঠছে পাল্টাপাল্টি, সেগুলো রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কিত। তার মধ্যে একটি বড় হচ্ছে সিটি কর্পোরেশন। সেখানে দোকান বরাদ্দ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে বা অন্যান্য প্রসঙ্গ, সেগুলো তো কোনো পার্সোনাল বিষয় না। কিন্তু জিনিসটা একে অপরের বিরুদ্ধে অভিযোগটা যেভাবে করছেন ব্যারিস্টার তাপস এবং সাবেক মেয়র সাইদ খোকন, তাতে ব্যক্তিগত অনেক কাদা চোরাচুরির দিকে চলে যাচ্ছে। আমার হয় রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে এই ব্যাপারে হস্তক্ষেপ না করলে শেষ পর্যন্ত যে জিনিসটা মানুষের প্রত্যাশার মধ্যে আছে, সেটি হচ্ছে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর উদ্ঘাটন কিন্তু আর হবে না আমার ধারণা। তো সেই ক্ষেত্রে দুইজনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সব কিছুরই তদন্ত হয়ে সিদ্ধান্তে আসাটাই যৌক্তিক হবে কিনা? অবশ্যই আমি মনে করি যে যে অভিযোগই আসুক সেটারই একটা তদন্ত হওয়া উচিত। এবং
সাইদ খোকনের বা যে অভিযোগটি সর্বশেষ আমরা শুনলাম, সেটি সম্পর্কে সিটি কর্পোরেশন চাইলে বা স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে। কারণ সেটি তো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। অন্যদিকে সাইদ খোকনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে একটি দুদক চাইলে একটা তদন্ত করতে পারে, ফলে পুরো বিষয়টা তখনই সুরাহা হয়ে যাবে। কারণ যে বিভিন্ন মার্কেটে অবৈধ দোকান নির্মাণ নিয়ে যে দুর্নীতির অভিযোগ, সেটি তো অনেক পুরনো এবং এগুলো সম্পর্কে অনেক তথ্য উপাত্ত আছে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন চাইলে একটা তদন্ত করে পুরো বিষয়টা সুরাহা করতে পারে বা প্রকৃত সত্যটা দেশের মানুষকে জানানো যেতে পারে। এই ধরনের দুর্নীতির অভিযোগ যখন আমরা দেখি যে রাজনৈতিকভাবে বিপক্ষ প্রতিপক্ষ দলের থাকে, তখন কিন্তু এইটার ট্রিটমেন্ট অন্যরকম দেখি। ফলে এখানে আসলে রাজনৈতিক দলও তাদের যে দায়িত্বশীলতা সেইটা মানুষের কাছে প্রমাণ হচ্ছে কিনা। না, সেটা হচ্ছে না। এখানে এখানে দেখেন ৩টা পার্টি আছে। এখানে হচ্ছে সরকার একটা পার্টি, সিটি কর্পোরেশন একটা পার্টি, আর হচ্ছে দল একটা পার্টি। তো সেই জায়গাতে আহ, আমরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সে অর্থে কাজ করতে দেখছি না। দলের একটা স্পষ্ট বক্তব্য থাকা উচিত। আহ, আর বাকি যে দুটি প্রতিষ্ঠান বললাম, একটি হচ্ছে সরকার অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা খুবই আজকে একটি আমি বক্তব্য দেখলাম মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলছেন এই ধরনের বিষয় হতেই পারে, মানে এটাকে খুব লাইটলি একটা নিয়েছেন। এটা আরো স্পষ্ট হওয়া দরকার। এক, দ্বিতীয়ত সিটি কর্পোরেশন একটা পার্টি, এখানে প্রত্যেকের জায়গা থেকে যদি বিষয়টা স্পষ্ট করে, তাহলে আমার ধারণা যে এই সম্পর্কে যে বিভ্রান্তির কথা আপনি বলছেন জনমনে, সেটি আর থাকবে না। এবং এই বিভ্রান্তিটা দূর হওয়া প্রয়োজন। এবং যেটি সাঈদ খোকনের বিরুদ্ধে যে অভিযোগ, অন্য যে কোনো অবস্থায় আমরা জানি যে এটা যদি সাঈদ খোকন আওয়ামী লীগের না হয়ে অন্য কোনো দলের হতো, তাহলে পরিস্থিতিটা ভিন্ন দেখতাম আমরা। কারণ এই ধরনের দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনও কিন্তু আমরা দেখি যে সাধারণত খবর প্রকাশিত হলেই তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। এই ক্ষেত্রে তাদেরকেও আমরা দেখছি এখনো পর্যন্ত চুপ আছেন। না, তাদের কোনো ভূমিকা তো আমরা দেখছি না। আর যে অভিযোগটা উঠেছে বিভিন্ন মার্কেটে অবৈধ দোকান নির্মাণ করে বিক্রি করে দেওয়া, এই জিনিসটা স্পষ্ট করা তো এমন কোনো কঠিন কাজ না। এটা খুবই সহজে এটা একটা সমাধান সম্ভব। সেই জিনিসটা তো চাইলে যে কোনো কেউ, একটা থার্ড পার্টি দিয়েও এটা একটা তদন্ত করিয়ে পরিষ্কার করা সম্ভব যে আসলে কতখানি আপনার দোকান বরাদ্দ ছিল, ডিজাইন কতটুকু ছিল, অনুমোদন কতখানি ছিল, কতখানি বেশি করা হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে, কারা টাকা নিয়েছে, সিটি কর্পোরেশন কত টাকা পেয়েছে, আর বাকি টাকা কোথায় গেছে, এগুলো তো ওপেন সিক্রেট ঘটনা ঘটেছে। ফলে এগুলো সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি থাকাটা খুবই দুঃখজনক হবে, সেটি যদি স্পষ্ট না হয় কোনো পক্ষের উদ্যোগ ছাড়া। কমল দত্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। প্রথম দফায় করোনা ভ্যাকসিন পাচ্ছে 50 লাখ মানুষ। এদের মধ্যে 24,16,000 জনের বয়স 77-এর বেশি। টিকা পাওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের প্রাধান্য দেওয়া হয়েছে, তবে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন, আমরা জানি যে সপ্তাহ দুয়েকের মধ্যেই টিকা বাংলাদেশে এসে পৌঁছানোর কথা এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সেইটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ সবাইকে। প্রথম কথা হলো যে প্রস্তুতির প্রথম পর্বে আমাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে আসলে কি পরিমাণ টিকা লাগবে, এবং এখানে 18 বছরের কম এবং গর্ভবতী এদের তো দেয়া যাবে না, কারণ এদের মধ্যে কোনো ট্রায়াল কেউ করেনি। বাকি যাদেরকে আমরা অগ্রগণ্যতা দেব, কাদের মধ্যে দেব? দুটা হতে পারে। একটা হলো যে মানবিক দৃষ্টিকোণ থেকে, আরটা হলো যাদেরকে আমি টিকা দেবো এমন লোককে টিকা দেবো যাদের মাধ্যমে রোগটা ছড়াচ্ছে। এখন রোগটা যারা ছড়াচ্ছে তাদেরকে আমি টিকা দেবো, যাতে করে তারা রোগটা ঘরে না নিয়ে যায়। এখন কথা হলো, ঘরে যারা বৃদ্ধ আছেন আমি তাদেরকে টিকা দেবো অর্ধেক অর্ধেক করে, নাকি প্রথমেই শুধুমাত্র ওদেরকে দেবো যারা রোগটা ছড়াচ্ছে ঘরে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে যে এখন যে নীতিটা, আমি কিন্তু এখানে একটু দ্বিমত করব যে 77 বছরের উপরে যারা আছেন তাদেরকে যদি দেয়া হয়, তাহলে
আমার আমার আর্থিক এবং সামাজিক যে লাভ সেটা কতখানি হবে এবং রোগ নিয়ন্ত্রণে সেটা কতখানি কাজে লাগবে। যাদেরকে দেব তারা আমি কি তাদেরকে অন্য কোনো রোগ থেকে আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আমার মনে হয় না এই চিন্তাগুলো সেখানে গেছে। তাহলে এগুলো চিন্তা করে আমি ঠিক করতে হবে যে আসলে আমি কত টিকা নেব এবং প্রথম দিকে কাদেরকে দেব। অবশ্যই, এবং সেক্ষেত্রে আমরা একটা দেখেছি যে যারা ফ্রন্টলাইনার আছে সব ক্ষেত্রেই, চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ এবং সরকারি কর্মকর্তা, সেটা একটা আছে। এবং আপনি যেটি বললেন এটা আসলে চিন্তার বিষয়, কারণ যখন আমি যদি শুধুমাত্র চিন্তা করি যে ৭৭ অ্যান্ড অ্যাবাভ, সেটা অনেক দেশেই হয়েছে, কিন্তু আমাদের জন্য কিন্তু এটার যে জিওগ্রাফিক্যালি অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটা কিন্তু ম্যানেজমেন্ট ইস্যু অনেক বড় হয়ে যেতে পারে। এবং অন্যদিকে ওইটাও আমরা খেয়াল রাখছি কিনা যে কোন এলাকায় ভ্যাকসিনের আক্রমণের পরিস্থিতিটা কীরকম, মানে বেশি আক্রান্ত এলাকায় আমরা আগে যাব কিনা, এই বিষয়গুলি নজরে রাখা হচ্ছে কিনা। ঠিক। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমি যখন এস্টিমেট করব, প্রাকলন করব কত টিকা লাগবে, আসলে সবচেয়ে ভালো হয় যে গত 6 মাসে কারা ইতোমধ্যে সংক্রমিত হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত 6 মাসে যারা সংক্রমিত হয়ে গেছে, যাদের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু নতুন করে টিকা এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নাই। সেই তথ্য কিন্তু আমাদের কাছে নাই। তো সেই তথ্য নাই। আবার আমাদের বলছি আমরা অগ্রগণ্য কিছু কিছু কর্মজীবী আছেন, তাদেরকে আবার নিবন্ধন করতে হবে। এবং মজার ব্যাপার হলো যাদের নিবন্ধন করতে হবে তাদেরকে নিবন্ধন করার সক্ষমতা আছে কিনা, ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে করতে হবে। সেটা তাদের সবাই এই টেকনোলজি তাদের হাতে আছে কিনা। দ্বিতীয় কথা হলো আমি জানি গ্রামের অনেক এলাকায় ইন্টারনেট নাই। ইন্টারনেট না থাকা মানে হলো তাহলে স্মার্টফোনও কাজ করবে না। আমি যদি স্বাস্থ্যকর্মীদের যদি দেই, তো স্বাস্থ্যকর্মী তো আমার পরিচিত, আমার জানা, আমার তালিকার মধ্যে আছে। তাকে আমি আবার বলছি তুমি নিজেকে অন্তর্ভুক্ত করো। তো এটাতে একটা আসলে সময় ক্ষেপণ করা হচ্ছে। এটা আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। ডক্টর জাকির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।